আপনাকে সততার সাথে বলছি, এই টেবিলে ধরেন 6 মাস আগে 7 মাস আগে আপনি যেটা বলছিলেন যে আমরা নতুন দল, আমাদের অভিভাবকত্ব নারিশমেন্টের একটা দরকার ছিল, সেই দায়িত্ব পুরনো রাজনৈতিক দলগুলোর ছিল। এই কথাগুলো কিন্তু আপনাদের অনেক সহযোদ্ধাই স্বীকার করে নাই যে রাজনৈতিক দল মানে ভিন্ন মত, প্রত্যেকেরই আলাদা আলাদা অবস্থান আছে। সুতরাং এই অভিভাবকত্বের জায়গায় ওইভাবে কিন্তু তখন স্বীকারোক্তি না, সবার কথা তো সেম ফেজে মিলবে না। আপনি আমাদের দায়িত্বশীল যে নেতারা আছেন তাদের কথাগুলোকে মেজার করার চেষ্টা করুন। আমাদের আহ্বায়ক, সদস্য চিফ বা টপ টায়ারে যারা নেতারা আছেন অনেকে তো ধরেন অনেক টাইপের কথা বলতে পারে। আবুল হাসান রুবেল ভাই, আপনার কাছে আসি, মানে একই প্রসঙ্গে, মানে সাইফ মোস্তাফিজ যেভাবে আসলে বলছেন আর কি, যে এক ধরনের বাধ্য হয়েই তারা এই অবস্থানে গিয়েছেন এবং তারপরেও তারা স্বতন্ত্র ধারা রাখতে পারবেন, অনেকগুলো কথা ইতিমধ্যে বলেছেন। রুবেল ভাই যদি বলেন। ধন্যবাদ। মানে আমি ওনাদের সম্পর্কে খুব বেশি আলোচনা না করি, আমি একটা জিনিস বলি যে ধরেন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ওনারা 3-4 জনের বিষয়ে বলেছেন, আর সাধারণের ধারণা ছিল বাকি সবাই তো ওনাদের, 3-4 জন বিএনপির, বাকি সবাই তো ওনাদের। মানে যারা ওনাদের লোক আছেন এবং তার বাইরে যারা আছেন তারা সবাই ওনাদের সাপোর্ট করছেন, ফলে ওনাদের মানে সাথে নানানভাবে আছেন। এখন এটার মানে এটা সাধারণের ধারণা, আমি এই সাধারণের ধারণা সঠিক বা বেঠিক এই আলোচনায় যাচ্ছে না, বা উনি বিএনপির কথা বলছেন যেন সেটাও ওনাদের ধারণা। মানে আমি তো, আমার কাছে কোনো প্রমাণ নাই। মানে এখন ধরেন যখন খলিলুর রহমানের প্রশ্ন আসে, খলিলুর রহমানকে সবচেয়ে ডিফেন্ড করেছেন কারা? মানে ধরেন খলিলুর রহমানকে যখন বিএনপি সমালোচনা করে, মানে তখন আবার সবচেয়ে ডিফেন্ড করেছেন ওনারাই। মানে এই যে পরিস্থিতিটা, ফলে আমার পক্ষে যখন যাচ্ছেন তখন, বা আমার পক্ষে আছেন বলে মনে হচ্ছেন, তখন আমি একরকম বলছি, আবার আরেক সময় একরকম বলছি। এটা সব দলের, বিভিন্ন দলের ভেতরেই একইভাবে আসলে দেখা যাবে। তা এই জায়গার বাইরে গিয়ে যদি আমি আসলে পলিটিক্সটাকে দেখি, যদি এই জায়গার বাইরে আমার পক্ষে কে আর বিপক্ষে কে চাইতে বরং আসলে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কি, এবং সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে একটা এরকম দল হওয়া যেটা আসলে বাংলাদেশে, মানে একটা হোক একাধিক হোক সেটা আলাদা ব্যাপার, যে একটা এরকম শক্তি গড়ে ওঠা, যেই শক্তিটা বাংলাদেশে এক ধরনের এটাকে বলে হচ্ছে সোশ্যাল জাস্টিসের রাজনীতি, এবং এই সোশ্যাল জাস্টিসের রাজনীতি করার জন্য একটা মানে দল গড়ে উঠতে হবে। সেই দলটা আসলে মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কাজ করার জন্য আসলে সে চেষ্টা করবে। আমরা ক্ষমতার অংশীদার হয়েছি, এটা উনি বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং অনেকেই স্মরণ করিয়ে দিচ্ছেন। তো মানে ধরেন আমরা আসলে খুবই একটা ছোট্ট অংশের মানে একজনের দায়িত্ব নিয়েছেন, এবং এইখানে সমস্ত কিছু আসলে আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, এটা খুব স্বাভাবিক। এটা মূলত বিএনপিরই সরকার, হ্যাঁ, সেখানে একটা ছোট্ট অংশের আমরা দায়িত্ব হয়তো পেয়েছি। সেখানে আমরা যেটা চেষ্টা করবো যে সেইটাকে আসলে কিভাবে জনগণের পক্ষে রাখা যায়, সেটার জন্য কতটুকু আমরা চেষ্টা করে পারি সেটা পর্যন্ত আমরা চেষ্টা করব। যদি এটা না পারি তাহলে তো আমরা ব্যর্থ, সেখান থেকে হয়তো আমাদের পদত্যাগ করতে হতে পারে বা বের হয়ে আসতে হতে পারে, এটা তো আলাদা ব্যাপার, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলছি যে এই জায়গাতে যদি আমরা চেষ্টা করি, এবং সেইখানে ধরেন আমি মনে করি যে সরকারের ভেতরে থাকলে এই জায়গাতে এখন বাংলাদেশকে আমরা এই জায়গাটা কেন আমরা নিচ্ছি, এই জায়গায়ও আমরা অনেকবার বলেছি, তারপরে আরেকবার বলি যে বর্তমান বাংলাদেশের এই সময়টাকে আমরা একটা জাতীয় পুনর্গঠনের কাল মনে করি। ফলে এইখানে একটা ভূমিকা রাখা আমাদের দরকার। এইটা সম্ভব হতো জাতীয় ঐক্যটা এরকম না যে আমরা সবাই আসলে একমত হয়ে যাব, সবাই মিলে একটা মতদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, তার অগ্রগতি প্রশ্নে আমরা সবাই মিলে একটা কিভাবে এগিয়ে যেতে পারি সেটার বিষয়ে একটা সাধারণভাবে মানে ঐক্যমত্য প্রতিষ্ঠা করব। এখানে জুলাইয়ের যে সমস্ত গুরুতর প্রশ্ন ছিল, সেই গুরুতর প্রশ্নগুলোতে সাধারণভাবে আমরা ঐক্যমত্য পোষণ করব। যে সমস্ত সংগ্রাম আমরা করেছি সেই সংগ্রামের উত্তরাধিকারকে আমরা ধারণ করব। এই জায়গাগুলোতে আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা, এটা আমি মনে করি যে আসলে আমরা এবার যে দলে থাকি, যে ওই পক্ষেই থাকি, বিরোধী পক্ষে থাকি আর সরকারি পক্ষে থাকি, সকলের দায়িত্ব সেই জায়গা থেকে জাতীয়। এর ভিতরে রাজনৈতিক ভিন্নতা থাকবে, আপনি ক্রিটিসিজম করবেন, আপনি ছায়া মন্ত্রিসভা করবেন, ছায়া মন্ত্রিসভা দিয়ে বিকল্প পলিসি দিবেন, এবং এটার ভেতর দিয়ে একটা ইতিবাচক রাজনীতির দিকে আসলে দেশে এগিয়ে যাবে। এই জায়গাটাই আসলে কাঙ্ক্ষিত। ধরেন একটা ডেমোক্রেটিক মানে সোসাইটি, ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক মানে কালচার, এগুলো ছাড়া আসলে ডেমোক্রেটিক সিস্টেম ফাংশন করতে পারে না।
ধরেন আমি কোনো ভিন্ন মত সহ্য করতে পারছি না, আমি মানে এমনভাবে আসলে ভিন্ন মতকে দমন করছি যে আসলে অন্য দল দাঁড়াতে পারছে না, এরকম জায়গায় যদি আমাদের আবারও চলে যেতে হয় তাহলে তো আসলে আমরা এমনকি নানা ধরনের যে সমস্ত মানে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছি সেগুলো হওয়ার পরেও এটা আসলে কাজ করবে খুব না, বেশি পরিবর্তন কাজ হবে করবে না যদি না এইগুলো পরিবর্তিত হয়। এবং একই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আপনি গণতন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র এই দলগুলোর ভেতরে গণতন্ত্র এটা না, জনগণের ভেতরেও গণতন্ত্রের জায়গাটা প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণকে গণতন্ত্র দিতে হলে তার জীবনের সংকটকে মোকাবেলা করতে হবে, তার অর্থনৈতিক সংকটকেও মোকাবেলা করতে হবে। যার পকেটের টাকা নাই সে আসলে গণতন্ত্র মানে আসলে কোদ দিয়ে যায়। এবং জনমানুষকে আসলে পলিটিক্যালি লিটারেট করার দায়িত্ব তো পলিটিক্যাল পার্টি সেই এবং একই সঙ্গে তার অর্থনৈতিকভাবেও আসলে সক্ষমতা থাকবে, নাহলে তার ভয়েস আসলে আপনি শুনতে পাবেন না। যে আসলে দরিদ্র হতদরিদ্র একেবারে মানে অবস্থায় আছে তার শর্ত কারো কানে পৌঁছায় না, ফলে ওই কারো স্বর কানে পৌঁছাতে হলে তার পেটে ভাত থাকতে হবে, তো না হলে গলা দিয়ে তো শব্দ বের হবে না। এই শব্দটা বের করার জন্য তার পেটে যে ভাতটা দিতে হবে এইটার দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর গুরুতরভাবে বিবেচনা করতে হবে।